হ্যালো, আসসালামু আলাইকুম। লাইফ ইন অস্ট্রিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা অস্ট্রিয়াতে স্টুডেন্ট কিভাবে আসবে তার বিভিন্ন প্রসেস নিয়ে আসলে ভিডিও করে থাকি। সাথে এখানে লাইফস্টাইল কেমন হয় সেগুলো নিয়েও আপনাদের সাথে আলোচনা করি বা করছি। আজকে আমরা একটা স্পেসিফিক টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আপনি ডকুমেন্টস কিভাবে রেডি করবেন, মানে লিগ্যালাইজেশন কিভাবে করবেন। সেটা যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন, তাহলে আপনার লিগ্যালাইজেশন প্রসেসটা নিয়ে ক্লিয়ার ধারণা তৈরি হবে। এবং সেই দিন আলোচনা করেছিলাম যে আপনি লিগ্যালাইজ করে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং অফার লেটার পাওয়া পর্যন্ত। আর আমরা বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লাই করবেন স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি নিজে অ্যাপ্লাই করে। সেই ভিডিওগুলো দেখতে পারেন। ইউনিভার্সিটি অফ লিঞ্চ, ইউনিভার্সিটি অফ ইন্সবুর্গ, ইউনিভার্সিটি অফ সালসবুর্গ আমরা অ্যাপ্লাই করে দেখিয়েছি। সেই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে, সেগুলোও দেখতে পারেন। আজকে আলোচনা করব হচ্ছে আপনি অফার লেটার পাওয়ার পরে আপনার কী কী প্রিপারেশান নিতে হবে। এই ভিডিওটা আসলে আরও দুইটা পার্টে ভাগ করব। সেটা হচ্ছে আপনি ভিসা ফেস করার জন্য কি কি ডকুমেন্টস রেডি করবেন, ভিসা ফেস করার পর্যন্ত, মানে দিল্লি এম্বাসি ফেস করা পর্যন্ত একটা পার্টে আমরা ভিডিওটা করব। দেন আমরা আলোচনা করব হচ্ছে ভিসা ফেস করে আসার পর হচ্ছে ফ্লাই করা পর্যন্ত। তারপরে আর একটা ভিডিও করব হচ্ছে আপনি ফ্লাই করে এখানে আসার পরে আপনার কি কি কাজ করা লাগবে। তো আজকে প্রথম পার্টটা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আপনি অফার লেটার পেয়ে গেছেন, এখন আপনার প্রিপারেশন কি। ফার্স্ট প্রিপারেশন হচ্ছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দিল্লি এম্বাসিতে। কারণ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু জটিল হয়ে গেছে। শুরুতে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা ছিল হচ্ছে আমাদের সময়, আমরা যখন আসছি বেশ আগে, তখন জাস্ট আপনার অফার লেটার সহ ওদেরকে মেল দিলে ওরা আপনাকে সুইটেবল ডেট দিত, বা বেশ কয়েকটা ডেট অপশন দিত, আপনি যে কোনো একটা ডেট চুজ করতেন। পরে সিস্টেম হলো যে হচ্ছে জার্মানির মতো আপনি অফার লেটার বাদেও বুকিং দিতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট। এর পরেও আসলে একটা আপডেট আসছে, সেটা নিয়ে আমরা ভিডিও করছি, সেটাও দেখতে পারেন। সেটা হচ্ছে যে এখন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা ক্যান্সেল হয়ে গেছে। মানে অ্যাপয়েন্টমেন্টই নিতে হবে, কিন্তু আপনার যৌক্তিক কারণ মেনশন করতে হবে, মানে অফার লেটার শো করতে হবে ওখানে। অফার লেটার সহ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর ওরা একটা মেল দিবে আপনাকে, যৌক্তিক কারণ ওদেরকে সাবমিট করতে হবে। যাই হোক, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এবং অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন সেইটার লিঙ্ক বা সেইটার ওয়েবসাইট আমরা আপনাকে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে। আপনি সেখান থেকে আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন। এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শেষ, আপনার কাজ হবে হচ্ছে আগেই ব্যাংকে টাকা রাখা। তো ব্যাংকে আসলে টাকা রাখার ক্ষেত্রে যদি আপনার বয়স 24-এর নিচে হয়, সেক্ষেত্রে হচ্ছে হয়তো 10 লাখ টাকার মতো আপনার ব্যাংকে রাখা লাগতে পারে। আর যদি আপনার 24-এর বেশি হয়, তাহলে সেক্ষেত্রে 17 লাখ টাকা প্লাস। এটা যেহেতু ইউরোর হিসাব ওদের, তো এটা বাড়তে কমতে পারে। সেই টাকাটা আপনার ব্যাংকে রাখতে হবে। আপনি ক্যাশ টাকাও রাখতে পারেন, আপনি চাইলে স্টুডেন্ট লোনও নিতে পারেন। তবে সমস্ত প্রসেসের ভিডিও, সমস্ত প্রসেসে আসলে কেমন খরচ যাবে সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও করছি। সেটা দেখলে আপনি হয়তো ক্লিয়ার হবেন আপনার খরচটা কত লাগবে। আমি খরচটা আসলে খুব বেশি মেনশন করছি না, যে কয় জায়গায় আমার মনে আছে আমি শুধু সে কয় জায়গায় হয়তো মেনশন করে যাব। বাকিটা আমি আপনাকে সাজেস্ট করব আমাদের ভিডিওটা দেখে আপনি টোটাল খরচের হিসাবটা আপনি দেখে নিতে পারেন। তো যাই হোক, আপনি ব্যাংকে টাকা রাখবেন। আমি সাজেস্ট করবো যে আপনি অ্যাজ এ সিঙ্গেল পার্সন হিসেবে 20 লাখ টাকা ব্যাংকে রাখেন, অথবা স্টুডেন্ট লোন নেন, যেভাবেই পারেন আপনি ব্যাংকে স্টেটমেন্টটা আপনাকে যেহেতু দেখাতে হবে। তারপরে হচ্ছে আপনি হেলথ ইন্স্যুরেন্স করবেন। বাংলাদেশে মোটামুটি 20টার মতো অর্গানাইজেশন যারা ইউরোপে হেলথ ইন্স্যুরেন্স করে থাকে, আপনি গুগলে এদের লিস্ট পেয়ে যাবেন। তো আপনি শুধু এইটুক শিওর হবেন যে 30,000 ইউরো যাতে কাভার করে আপনার হেলথ ইন্স্যুরেন্স বা ট্রাভেল ইন্স্যুরেন্স যেটাই বলেন, এটাতে যাতে 30,000 ইউরো কাভার করে। তো অনেকগুলো অর্গানাইজেশন করে, যেটা আমি বললাম গুগলে আপনি এটা সার্চ দিলে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি হেলথ ইন্স্যুরেন্স করাবেন। এটার খরচ মোর অর লেস 12 থেকে 15,000 টাকা হতে পারে। তো হেলথ ইন্স্যুরেন্স করার পরে আপনি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স করবেন। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য 500 টাকা খরচ হবে বাংলাদেশি টাকায়, লিগ্যাল খরচ যেটা। আর ইলিগ্যাল খরচও হতে পারে, এটা আমি ভিডিওতে মেনশন করছি না। তবে 500 হচ্ছে ওদের গভর্নমেন্ট ফি পুলিশ ক্লিয়ারেন্স। এবং পুলিশ ক্লিয়ারেন্স খুবই ইজিলি করা যায়। তবে যদি আপনারা না বুঝে থাকেন, আমাদেরকে কোশ্চেন করলে আমরা হয়তো পুলিশ ক্লিয়ারেন্স কীভাবে করবেন সেটার একটা ভিডিও দিব। আচ্ছা, আর একটা মেজর জিনিস আমি ভুলে গেছি, সেটা হচ্ছে ডন বুকিং। আপনি অবশ্যই যখন আপনি অফার লেটার পেয়ে যাবেন, যেরকম আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট,
সেই রকমভাবে ইম্পর্ট্যান্ট হচ্ছে ডরমেটরি বুকিং দেওয়া বা আপনার অ্যাকোমোডেশনটা ম্যানেজ করা। তো স্টুডেন্ট হিসাবে আসলে আসলে সবাই ডর্মটাই প্রিফার করে। তো পুরো অস্ট্রিয়াতে আসলে একটা কমন প্ল্যাটফর্ম আছে, ওইএডি। তো এরা হচ্ছে পুরো অস্ট্রিয়াতে স্টুডেন্টদের জন্য ডরমেটরি নেওয়ার ক্ষেত্রে হেল্প করে। তো ওদের ওদের থ্রুতে আপনি নিতে পারেন। আবার সিটি টু সিটিতে আসলে অনেক ধরনের ডরমেটরি আছে, ইউনিভার্সিটির ডরমেটরি আছে, সেগুলোতে আপনি খোঁজ খবর নেবেন। আপনি যখন ইউনিভার্সিটি কারোর সাথে কমিউনিকেশন করবেন, তাদের সাথে কথা বলে নিতে পারেন। যদি আপনার পরিচিত কোনো বড় ভাই বা যাই হোক, যদি কোনো ফ্রেন্ড এখানে থেকে থাকে, তাদের সাথেও কথা বলতে পারেন যে আপনি কিভাবে ডরমেটরি বুকিং দিবেন বা লোকাল কোনো ডরমেটরি আছে কিনা ওই সিটির, সেগুলো বুকিং দিতে পারেন। তো যাই হোক, আপনি এইভাবে একটা অ্যাকোমোডেশন বুকিং দিবেন এবং অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট পেপার আপনার লাগবে। তো সেক্ষেত্রে একটা খরচ হয়তো হতে পারে। খরচ নিয়ে আমি আবারও বলছি যে খরচ নিয়ে আমাদের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনি দেখলে আপনার ক্লিয়ার হবে। তবে ওইডি আসলে যেহেতু একটা বড় প্ল্যাটফর্ম, ওইডিতে আসলে প্রত্যেকটা ডরমেটরির সাথে কন্ট্রাক্ট থাকে। তো ওদের থ্রুতেও আপনি করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডরমেটরি পাওয়ার পসিবিলিটি বেশি এবং ওইডি আসলে খুব সুন্দরভাবে আসলে দেয়, আপনার ডরমেটরি কন্ট্রাক্ট পেপার দেয়, যেটা এম্বাসি সহজেই ওদের সাথে ভেরিফাই করতে পারে মেল কমিউনিকেশনের মাধ্যমে, যেহেতু এটা হচ্ছে অস্ট্রিয়ান গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন ওইডি। তো দেখা যাচ্ছে আপনি সেখান থেকেও আপনার ডরমেটরি কন্ট্রাক্ট করতে পারেন। তো এই গেল ডরমেটরি কন্ট্রাক্টের ব্যাপারটা। ডরমেটরি কন্ট্রাক্ট খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে অফার লেটার পাওয়ার পরে এটা নিয়ে ট্রাই করবেন। অনেক সিটিতে হোটেল বুকিং, অনেকে কোশ্চেন করেন যে আমি যদি হোটেল বুকিং দিয়ে ভিসা ফেস করি হবে কিনা। অনেক সিটিতে অ্যাকসেপ্ট করে, অনেক সিটিতে অ্যাকসেপ্ট করে না। তো এইটা আসলে শিওর বলতে পারছি না। তবে যদি আপনি নিতান্ত কোথাও ডরমেটরি না পান, সেক্ষেত্রে হয়তো আপনি হোটেল বুকিং দিয়ে ভিসা ফেস করতে পারেন। হয়তো পরে আপনাকে আবার ভিসা অফিস থেকে মেল দিয়ে জানাবে যে আপনার ডরমেটরি কন্ট্রাক্টটা বা আপনার অ্যাকোমোডেশন কন্ট্রাক্টটা আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়নি, আপনি অ্যাপ্রোপ্রিয়েট ডরমেটরি কন্ট্রাক্ট দেন বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট দেন। তখন হয়তো আপনাকে আবার নতুন করে কাজ করা লাগবে। তো এই হচ্ছে গেল অ্যাকোমোডেশনের ব্যাপারটা। এরপরে হচ্ছে আপনার যেহেতু দিল্লিতে যাওয়া লাগবে, সুতরাং আপনার একটা ইন্ডিয়ান ভিসা নিতে হবে। তো ইন্ডিয়ান অনেকগুলো ভিসা ক্যাটাগরি আছে, তার ভিতরে যারা স্টুডেন্ট হিসেবে শুধুমাত্র ভিসা ফেস করতে যায়, তাদের জন্য আসলে ডাবল এন্ট্রি ভিসা করা লাগে। এটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে হয়। তো ডাবল এন্ট্রি ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগে সেগুলো নিয়ে আমরা হয়তো, যদি আপনারা না বোঝেন তাহলে আমরা আলাদা ভিডিও করব। অথবা আপনি ইন্ডিয়ান ভিসার যে ওয়েবসাইট, সেখানে যেও আসলে কি কি মানে কিভাবে আপনি প্রসেস করবেন সেটার ক্লিয়ার গাইডলাইন আছে, সেটাও দেখে নিতে পারেন। যাই হোক, আপনি ইন্ডিয়ান একটা ভিসা করবেন, সেটার খরচ হচ্ছে 850 থেকে 1000-এর মতো হয়। তো এই হচ্ছে আপনি ইন্ডিয়ান ভিসা করলেন। এখন আপনি দিল্লিতে কিভাবে যাবেন? দিল্লিতে আপনি বাই ট্রেনে যেতে পারেন কলকাতা থেকে, রাজধানী এক্সপ্রেস সহ আরও দু একটা এক্সপ্রেস যাই। অথবা আপনি বাই এয়ারে যেতে পারেন ঢাকা থেকে। তো মোরলেস আমরা হিসাব করে দেখছি যে এক্ষেত্রে হয়তো কলকাতাতে এক রাত থাকা বা দিল্লিতে 1-2 রাত থাকা, খাওয়া দাওয়া সব মিলে একটা খরচ হয়, সেটা 20 থেকে 25 হাজার টাকা। আর হচ্ছে আপনি যদি বাই প্লেনে যান, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনার আরও 10 থেকে 15 হাজার টাকা এক্সট্রা অ্যাড করতে হবে এর সাথে। এই হচ্ছে আপনি দিল্লি পর্যন্ত গেলেন। আর ভিসা ফেস করার দিন আসলে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আপনি আগেই ছবি নিয়ে যাবেন। আপনি ইউরোপিয়ান যে সাইজ আছে 35 মিলিমিটার বাই 35 মিলিমিটার, এসিএডি আমি আসলে ভুলে গেছি, 45/35 এরকমই হবে আসলে। আমি ভুলে গেছি। আপনি যেখান থেকে ছবি তুলবেন সেখানে বললেই হবে যে আপনি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে আপনার ছবিটা চান। তো সেই ছবি সাথে রাখবেন। আর কোনো ডকুমেন্টস পিন আপ করবেন না, কারণ ওখানে হচ্ছে কোনো ডকুমেন্টস পিন আপ করা থাকলে অথবা হচ্ছে যদি আঠা লাগানো থাকে আগে থেকে, ওরা এগুলো অ্যাকসেপ্ট করে না। তবে আঠা সাথে নিয়ে যাবেন, কারণ ওখানে যে আপনার ছবিতে সাইন করে আবার আঠাটা লাগাইতে হবে, ছবিটা লাগাইতে হবে। তো আঠাটা সাথে নিয়ে যাবেন, সেটা হচ্ছে সব থেকে ভালো হয়। আর কোনো ডকুমেন্টসে আসলে আপনি পিন আপ করবেন না। ডকুমেন্টস আপনি আপনার মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাবেন। মানে কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন আমি আবার একটু মানে মেনশন করে দিই। অ্যাকোমোডেশন বুকিং, ব্যাংক স্টেটমেন্ট প্লাস ব্যাংক সলভেন্সি। ব্যাংক সলভেন্সিটা কোথায় পাবেন অনেকেই কোশ্চেন করেন। ব্যাংক স্টেটমেন্ট যখন তুলবেন তখন ব্যাংকে আপনি বলে দিলে হবে যে আমার একটা ব্যাংক সলভেন্সি পেপার লাগবে। তো সেটাও সাথে নেবেন। তারপরে নেবেন হচ্ছে একটা স্পন্সর লেটার।
বা লায়াবিলিটি লেটার, এটা হচ্ছে নোটারি করে নিতে হবে। তো এইটার ক্ষেত্রে আসলে 1-2 হাজার টাকা খরচ যায় যদি পরিচিত উকিল থাকে। এটা খুবই সিম্পল একটা ব্যাপার। জাস্ট আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার রিলেটিভ কেউ বা যাকে আপনি স্পন্সর হিসেবে দেখাতে যাচ্ছেন, সে হচ্ছে আপনার লায়াবিলিটি নিচ্ছে। এ এটা হচ্ছে এরকম যে আপনি মেনশন করে দিবেন যে আপনার বাবা আপনার সমস্ত লায়াবিলিটি নিচ্ছে, আপনার সমস্ত খরচ দিচ্ছে, এবং ফার্দার যদি কোনো অর্থের প্রয়োজন হয় সেইটারও আসলে যোগান দিবে। সাথে আপনি বাংলাদেশে ব্যাক আসার জন্য সে লায়াবল, এই স্টেটমেন্ট আসলে ওদেরকে দিতে হয়। তো এটা খুবই সিম্পল, এটা উকিলের দিয়ে করে নেবেন। আর হচ্ছে অনেকে কোশ্চেন করে থাকেন যে আসলে ব্যাংক স্টেটমেন্ট যেটা দিব সেটা আসলে আমার স্পন্সরের অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়া লাগবে কিনা, আমার স্পন্সরের আসলে যদি বিজনেসম্যান হয় তাহলে তার মানে বিজনেসের কোনো ডকুমেন্টস, ট্যাক্স, টিন, তারপরে দেখা যাচ্ছে জব হোল্ডার হলে তার জবের স্টেটমেন্ট, এগুলো লাগবে কিনা। এগুলো সহজে একটা কথা বলি যে আসলে যখন এম্বাসি থেকে আপনাকে রিকোয়ার্ড ডকুমেন্টসের জন্য মেল দিবে, সেখানে আসলে এইরকম কোনো ডকুমেন্টসে মেনশন করা থাকে না। ওরা শুধু চায় যে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট বা অর্থনৈতিক সাচ্ছল্যতার প্রমাণপত্র, সাথে হচ্ছে ওরা চায় লায়াবিলিটি মানে যে ডকুমেন্টসটা। তো আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি এত জটিলভাবে ডকুমেন্ট সাবমিট করেন না। ওরা যেহেতু চাচ্ছে না, আপনি কোনো ধরনের ডকুমেন্টস দিয়েন না। আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনার অ্যাকাউন্টে টাকা আছে, শুধু সেইটার স্টেটমেন্ট দেন, সেইটার সলভেন্সি পেপার দেন, আর একটা লায়াবিলিটি নোটারি করে সেটা দেন। এতে হবে কি, যদি ওদের যেহেতু সিটি টু সিটি অনেক ধরনের রুলস রেগুলেশন ভেরি করে, বা এখানে যে ম্যাজিস্ট্রেট অফিস আছে উনি যখন আপনার ভিসাটা প্রসেস করবে তখন ওনার মনে হতে পারে বিভিন্ন যদি মনে করে যে উনি আপনার যে স্পন্সর তার স্টেটমেন্ট লাগবে, তখন আপনি এটা দিলেন, মানে যখন এম্বাসি থেকে আপনাকে মেল দিবে। আদারওয়াইজ আপনি আসলে বিষয়টাকে আরও জটিল করেন না, তাহলে কি হবে, আপনি খুব সহজে হয়তো প্রসেসটার মধ্যে দিয়ে যাবেন। আপনি যত জটিল চিন্তা করবেন, সাপোজ আপনি যদি আপনার স্পন্সর যদি বিজনেসম্যান হয়, আপনি হয়তো তার বিজনেসের ডকুমেন্টস দিলেন, মানে ট্রেড লাইসেন্স দিলেন, তখন স্বাভাবিকভাবেই কোশ্চেন থাকে যে তার ট্যাক্স আছে কিনা, টিন আছে কিনা, তখন হয়তো সেগুলো মাস্ট চাইবে। কিন্তু আপনি যদি এই ধরনের কোনো কিছুই মেনশন না করে দেন, তাহলে কি হবে, তখন হয়তো ফরচুনেটলি নাও চাইতে পারে। তো এই গেল হচ্ছে ব্যাংকের ডকুমেন্টস রেডি করা বা অন্যান্য সমস্ত ডকুমেন্টস রেডি করে তো আপনি গেলেন, আপনার হেলথ ইন্স্যুরেন্সটা সাথে নিয়ে যাবেন, তারপরে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে যাবেন, তারপরে ডরমেটরি বুকিং পেপারটা নিয়ে যাবেন। এইগুলো হচ্ছে ওরা 4-5টা ডকুমেন্টস চাই, হেলথ ইন্স্যুরেন্স, ডরমেটরি বুকিং, আপনার হচ্ছে ওরা একটা ফর্ম দেয়, সেই ফর্মটা ফিল আপ করে নিয়ে যেতে হয়। এই ফর্মটা আসলে একটু কনফিউজিং, কারণ ওরা জার্মান ল্যাঙ্গুয়েজে দেয়। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন, আমরা হয়তো এই ফর্মটা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে ফিল আপ করে আপনাদেরকে দেখাবো। এটা আপনাদের চাহিদার উপরে ডিপেন্ড করবে, কিন্তু খুবই ইজি, যারা পারেন তারা তো ইজিলি পারবেন। তারপরও যদি আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন, তাহলে আমরা ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটারও একটা ভিডিও দিব। আর যদি আপনি বিবাহিত হন তাহলে আপনাকে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যাওয়া লাগবে। আপনি হচ্ছে বার্থ সার্টিফিকেট এবং ম্যারেজ সার্টিফিকেট সাথে নিয়ে যাবেন বাংলাদেশ থেকে ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করে। এবং যেদিন আপনার ভিসা ফেস করার ডেট, সেদিন চেষ্টা করবেন সকাল সকাল যাওয়ার, যে আপনার ওখানে যারা হচ্ছে থাকবে তারাই আপনাকে বুঝাই দিবে কোন কোন ডকুমেন্টসের পরে কোন ডকুমেন্টস রাখতে হবে, কিভাবে আপনি সাজাবেন, অ্যাপ্লিকেশনটা শুরুতে দিবেন, ছবিটা কোন জায়গায় দিবেন, কিভাবে দিবেন। আপনি জাস্ট আঠা নিয়ে যাবেন, কোনো ডকুমেন্টস পিন আপ করে নিয়ে যাবেন না। বাদ বাকি সব ডকুমেন্টস আপনার যেহেতু সাথে থাকবে, আমি আবার মেনশন করে দিই, আপনার হেলথ ইন্স্যুরেন্সটা অবশ্যই সাথে নেবেন, অরিজিনাল প্লাস ফটোকপি। আপনি হচ্ছে ডরমেটরি বুকিং বা অ্যাকোমোডেশন বুকিংয়ের কন্ট্রাক্ট পেপারটা নিয়ে যাবেন। আপনি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট প্লাস ব্যাংক সলভেন্সি এটা নিয়ে যাবেন। এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, এফডিআর হতে পারে, যে কোনো অ্যাকাউন্টে হতে পারে, দুইটা ব্যাংকেরটাও হতে পারে আপনার যদি সেম নামে হয়, এটা নিয়ে কোনো ইস্যু নেই, সুতরাং সেটাও নিয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা সাথে নিয়ে যাবেন, আর ওদের যে ফর্মটা দেয় সেটা ফিল আপ করে নিয়ে যাবেন। এই হচ্ছে আপনার এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি ভিসা অফিসে যাবেন। আর বাদ বাকি আপনি আপনার যত ডকুমেন্টস আছে সাথে রাখতে পারেন, যদি ওরা চায় আপনি তখন সাবমিট করলেন, আদারওয়াইজ আপনার দরকার নেই। আর ভিসা ফেস করার ক্ষেত্রে আমি একটু কথা বলে থাকি যে হচ্ছে আলটিমেটলি
ভিসা ইন্টারভিউ টাইপের কোনো কিছু হয় না। যদি আপনি খুব আনফরচুনেট হন তাহলে হয়তো আপনার ইন্টারভিউ টাইপের হতে পারে। সাধারণত আমরা কনসুলেটে যেভাবে ডকুমেন্টস জমা দিই এখানেও একদম সেম। একটা নির্দিষ্ট বুথে আপনার সব ডকুমেন্টসগুলো জমা নিবে, ওরাই সবগুলো দেখে নিবে। একটু কেয়ারফুল থাকবেন। আমি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করে, আমি আর আমার ফ্রেন্ড একই সাথে গেছিলাম। কি হয়েছে, ওর যে হেলথ ইন্স্যুরেন্স সেটার অরিজিনাল কপি ওনারা ভুল করে রেখে দিছে। তো এরকম হতে পারে, সেটা আপনি একটু কেয়ারফুলি দেখবেন। আর ভিসা ফির কথা যদি আমি বলি 140 ইউরো। আমি সরি, একটা সুন্দর সাইকেল যাচ্ছে, এটা যদি একটু দেখাও দাদা। এখানে আসলে সবাই সাইকেল চালাইতে পছন্দ করে, বাচ্চাদের সাইকেলিং করাটা শেখায়, এটা খুব ভালো একটা ব্যাপার। যাই হোক, আবার টপিকসে আসি। সেটা হচ্ছে যে ভিসা ফেসের জন্য যে খরচটা হয় সেটা হচ্ছে 140 ইউরো ওদের ভিসা ফি। আর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, যেহেতু ওখানে আপনার লিগালাইজ করতে হয়, সেটার জন্য 80 ইউরো। তো এইটা হয়তো সব মিলে 27-28 হাজার টাকা হবে। আপনি ইউরোর হিসাবটা করে নেবেন। ওরা রুপিতেও টাকা এখানে জমা নেয়, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি কনভার্ট করে নেন রুপিতেই ওরা নিবে, কোনো প্রবলেম নেই। আর খুব কনফিডেন্টলি সব ডকুমেন্টসগুলো দিবেন। যদি কোনো কোশ্চেন করে সেগুলোর কোশ্চেনের অ্যান্সারও কনফিডেন্টলি দিবেন। আর যদি ইন্টারভিউ হয় তার জন্য একটু প্রিপারেশনের কথা বলি। আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কোন সাবজেক্টে যাচ্ছেন, কেন যাচ্ছেন, এটার ভবিষ্যৎ কী হতে পারে, আপনি কোন প্ল্যান নিয়ে যাচ্ছেন, সেইগুলো একটু ক্লিয়ার কনসেপ্ট রাখবেন। এবং আপনার সাবজেক্টের সাথে আসলে ওই সাবজেক্টের রিলেশনটা কী, এগুলো একটু ক্লিয়ার কনসেপ্ট রাখবেন। কয়েকজনের ইন্টারভিউর কথা শুনেছি এই পর্যন্ত, আদারওয়াইজ কারোরই ইন্টারভিউ হয় নাই। সো ভয় পাওয়ার কিছু নেই। আশা করি হচ্ছে আপনি খুব স্মুথলি প্রসেসটা শেষ করবেন। আর একটা পজিটিভ ব্যাপার হচ্ছে, যদি কোনো ডকুমেন্টস ওদের কাছে শর্টেজ মনে হয় তাহলে আপনাকে মেল দিয়ে ওনারা জানাবে। সো প্যারা নেওয়ার কিছু নেই। আপনি যা যা ডকুমেন্টস নিয়ে গেছেন সেগুলো সুন্দর মতো ওরা যেভাবে বলছে সেভাবে সাজাই দিবেন। আশা করি আপনি ভিসা ফেস করার যে আপনি যে একটা ভয়, সেটা আশা করি কেটে গেল। আমি যে মানে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এগুলো যদি আপনি সুন্দরভাবে রেডি করে নিয়ে যান। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমি আসলে কথা বলবো যে আপনি ভিসা ফেস করে আসার পরে ফ্লাই করা পর্যন্ত আপনার কি কি কাজ করা লাগবে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।